বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। সিদ্ধান্তে অনড় বিসিবি, আলোচনা হয়েছে বাংলাদেশকে অন্য গ্রুপে রাখার। নিরাপত্তা শঙ্কায় টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে আগেই নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিসিবির সঙ্গে বৈঠক করতে ঢাকায় আসেন আইসিসির ইন্টিগ্রেটিং ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এবগ্রেভ। বিকেলে বিবিসির সঙ্গে বৈঠক করেছেন তিনি। তবে বিসিবি নিশ্চিত করে জানিয়েছে তারা কোনোভাবেই ভারতে খেলতে যেতে পারবে না। এরপর জানাবো, জামাত নেতাকে হাতুড়ি পিটা করে বিএনপি, এরপর দুই বিএনপি নেতাকে কুপিয়ে জখম করেছে জামাত নেতা, এরপর তাকে গ্রেপ্তার করে পুলিশ। বরগুনার পাথরঘাটায় বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখমের মামলা দায়ের করার পর জামাত নেতা বজলুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে বিএনপির সন্ত্রাসীরা উক্ত জামাত নেতাকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। এদিকে তেলের টাকা না দিয়ে পালাতে গিয়ে পাম্পকর্মীকে গাড়ি চাপা দিয়ে হত্যা করল বিএনপির যুবদল নেতা, আদালতে চালকের স্বীকারোক্তি। রাজবাড়ীতে তেলের টাকা পরিশোধ না করে পাম্প থেকে তেল নিয়ে পালানোর সময় এক সেলসম্যানকে গাড়ি চাপা দিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামির মধ্যে গাড়ি চালক আদালতে স্বীকারোক্তিমূলক জবান দিয়েছে এবং আদালত প্রধান আসামিসহ দুইজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। এবারে জানাবো ইসিতে হাসনাত আবদুল্লাহ এবং আবদুল্লাহ আল মিন্টুর বাকবিতণ্ডা। নির্বাচন কমিশন ইসিতে আজ জাতীয় নির্বাচনের প্রাথমিক আপিল শুনানির সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ এবং বিএনপির প্রার্থী আবদুল্লাহ আল মিন্টুর বাকবিতণ্ডা হয়েছে। আজ রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে এই ঘটনা ঘটে। এ সময় দ্বৈত নাগরিকত্ব নিয়ে মানিকগঞ্জ ৩ আসনের প্রার্থী আফরোজা খানমের মনোনয়ন প্রত্যাহারের বৈধতার বিরুদ্ধে আপিল শুনানি বিরতি চলছিল। তখন তিনি নানাভাবে কথা বলেন এই আবদুল্লাহ আল মিন্টু তিনি নিজে বিদেশে টাকা পাচার করেছেন এবং তার বিদেশে দ্বৈত নাগরিকত্ব রয়েছে বলে জানা গেছে। তারপরও তিনি হাসনাত আবদুল্লাহর সঙ্গে অবৈধভাবে বাকবিতণ্ডায় জড়িয়েছে। নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। এবং সর্বশেষ জানাবো, মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড, নেভাতে গিয়ে গুরুতর দগ্ধ দুই আনসার সদস্য। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে গিয়ে গুরুতর অগ্নিদগ্ধ হয়েছে দুই আনসার সদস্য। আজ আনসার সদর দপ্তর সূত্র থেকে তথ্য জানা গেছে। বিকাল 4:30টার দিকে হাসপাতালের নতুন ভবনের 6 তলায় এই আগুন লাগার ঘটনা ঘটে। জানা যায়, আগুনের খবরে হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে অনেক স্বজন রোগী নিয়ে দ্রুততম সময়ে সেখান থেকে পালিয়ে যায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। সিদ্ধান্তে অনড় বিসিবি, আলোচনা হয়েছে বাংলাদেশকে অন্য গ্রুপে রাখার। বিসিবি আইসিসি বৈঠক। নিরাপত্তা শঙ্কায় টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে আগেই নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আজ বিসিবির সঙ্গে বৈঠক করতে ঢাকায় আসেন আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এবগ্রেভ। বিকেলে বিসিবির সঙ্গে বৈঠক করেছেন তিনি। ওই বৈঠকে অনলাইনে যুক্ত হয়েছিলেন আইসিসির ইভেন্ট অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনাসও। ভিসা না পায় বৈঠকে সরাসরি যোগ দিতে পারেননি তিনি। আইসিসির সঙ্গে বৈঠক শেষে ভারতে না সিদ্ধান্তে অনড় রয়েছে বিসিবি। বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আইসিসির দুই প্রতিনিধির সঙ্গে বিসিবির বৈঠকে টি-20 বিশ্বকাপ বাংলাদেশের অংশগ্রহণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিসিবি আবারও আনুষ্ঠানিকভাবে
আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় হস্তান্তরের অনুরোধ জানিয়েছে। বৈঠকে বাংলাদেশ সরকারের দৃষ্টিভঙ্গি ও উদ্বেগও তুলে ধরা হয়েছে, যেখানে দলের নিরাপত্তা, বাংলাদেশি সমর্থক, গণমাধ্যম কর্মী এবং অন্যান্য সংশ্লিষ্ট অংশীজনদের নিরাপত্তার বিষয়টি আইসিসির কাছে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে এসব বিষয় নিয়ে সবাইকে আরও বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে। এই সব বিষয় বাংলাদেশের জন্য অনেক বড় ধরনের চ্যালেঞ্জ বয়ে আনতে পারে, কারণ মুস্তাফিজকে খেলতে না দেয় বাংলাদেশের মান সম্মানে আঘাত লেগেছে, এজন্য তারা এই ব্যবস্থা গ্রহণ করেছে। দুই বিএনপি নেতাকে কুপিয়ে জখম জামাত নেতা গ্রেপ্তার। বরগুনার পাথরঘাটায় বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখমের মামলায় জামাত নেতা বজলুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ পাথরঘাটা পৌর শহরের ইমান আলী সড়কের ব্রিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি বিএনপি ও জামাতের মধ্যে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। 12 জানুয়ারি পাথরঘাটা সদর ইউনিয়নের 5 নং ওয়ার্ডের জামাতের বায়তুল মাল সম্পদ নাসির উদ্দিনের উপর হামলা করে তার পা ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে বিএনপির কর্মী নূর আলমের বিরুদ্ধে। গত 13 জানুয়ারি চরদোয়ানী ইউনিয়নের খলিফারহাট চৌরাস্তা 6 নং ওয়ার্ডে বিএনপির সাধারণ সম্পাদক সেলিম ব্যাপারী এবং উপজেলা বিএনপির নির্বাচনী কমিটির সদস্য সরওয়ার হোসেন ফারুকের সঙ্গে জামাত নেতাদের মধ্যে একই অভিযোগে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়, এতে উভয় পক্ষের 6 জন আহত হয়। উভয় দল পাথরঘাটা থানায় মামলা করে। বরগুনা 2 আসনে জামাতের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শামীম হাসান বলেছেন, বিএনপি যাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে তারা নির্বিঘ্নে চলাফেরা করছে। তবে জামাত নেতাকে গ্রেপ্তার করলে কি হবে? বিএনপির নেতাকর্মীরাই প্রথমে জামাতের নেতাকর্মীদের উপর হামলা করেছিল বলে অভিযোগ পাওয়া গেছে এবং অবশেষে সেটি প্রতিহত করতেই জামাত ইসলামের এই নেতা তিনি কুপিয়ে জখম করার ঘটনা ঘটান এবং তার কুপিয়ে জখম করার ঘটনা ঘটানোর পরই তাকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে। তবে প্রশাসন কিন্তু সবসময় এখন বিএনপির তোষামোদি করছে। সবথেকে বেশি সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়াচ্ছে বিএনপির নেতাকর্মীরা, তাই তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া উচিত প্রশাসনের। কিন্তু দেখা যাচ্ছে জামাত ইসলাম বাধ্য হয়ে তাদের গায়ে হাত দিতে বাধ্য হচ্ছে। তেলের টাকা না দিয়ে পালাতে গিয়ে পাম্পকর্মীকে গাড়ি চাপা দিয়ে হত্যা করে বিএনপির নেতা। আদালতে চালকের স্বীকারোক্তি। রাজবাড়ীতে তেলের টাকা পরিশোধ না করে পালানোর সময় পেট্রোল পাম্পের এক কর্মীকে গাড়ি চাপা দিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার 2 আসামির মধ্যে গাড়ি চালক এবং বিএনপি নেতা জবানবন্দি দিয়েছে। জবানবন্দি গ্রহণ শেষে আদালত প্রধান আসামিসহ 2 জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে। বিকাল 4টার দিকে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 1-এর বিচারক মোহাম্মদ মোহসিন হাসান ফৌজদারি কার্যবিধি 164 ধারায় গাড়ি চালক কামাল হোসেন এর লিপিবদ্ধ করেন। পরে আসামি রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল কাশেম সুজন ও কামালকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তার আগে শুক্রবার সন্ধ্যায় এই কর্মকাণ্ড করে বিএনপির ওই নেতা। যুবদলের ওই নেতা তিনি এমন একজন সন্ত্রাসী যে পাম্প থেকে মোট 5,000 টাকার তেল নেন, কিন্তু পাম্পের যে একজন সেলসম্যান ছিল যখন তিনি টাকা চান তখন তাকে টাকা না দিয়ে তিনি সেখান থেকে গাড়ি নিয়ে দৌড় দিতে থাকেন এবং দৌড় দিতে দেখা যায়। তবে এরপরই গাড়ি চাপা দিয়ে উক্ত সেলসম্যানকে তারপর গাড়ি চাপা দিয়ে হত্যা করে বিএনপির ওই নেতা। কিন্তু পুলিশের হাতে ধরা পড়েছেন, কারণ সিসিটিভি ক্যামেরায় এগুলো রেকর্ড হচ্ছিল ওই পাম্প থেকে। তেলের পাম্পে সিসিটিভি ক্যামেরা ফুটেজ থাকায় বিএনপির ওই নেতা হাতে নাতে আটক হয়ে যান এবং অবশেষে এমন ঘটনা ঘটল যে তাকে গ্রেপ্তার করে এখন আদালতে সমর্পণ করা হয়েছে এবং আদালত থেকে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামীতে এই মামলার আরও বিস্তর শুনানি অনুষ্ঠিত হবে। ইসিতে হাসনাত আব্দুল্লাহ এবং আব্দুল্লাহ আল মিন্টুর বাগবিতণ্ডা। নির্বাচন কমিশন ইসিতে জাতীয় নাগরিক পার্টি এবং
বিএনপির দুই নেতার মধ্যে ব্যাপক বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। এই ঘটনা ঘটার পর পুরো পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। বিএনপি নেতা আব্দুল্লাহ আল মিন্টু তিনি দীর্ঘদিন ধরে বিদেশে পলাতক ছিলেন এবং আওয়ামী লীগের কাছ থেকে তিনি অনেক সুযোগ সুবিধা নিয়েছেন। ২৪-এর বিপ্লবের মধ্য দিয়ে তিনি পলাতক অবস্থা থেকে দেশে ফিরে এসেছেন। তবে বিদেশে তার দ্বৈত নাগরিকত্ব রয়েছে। আজ এ বিষয়ে শুনানি চলছিল। তখন হাসনাত আব্দুল্লাহ সহ যাদের আন্দোলনের কারণে ২৪-এর গণঅভ্যুত্থানে স্বৈরাচারী সরকার পালিয়ে গেছে, তখন তাদেরকে ব্লাডি পিস ইত্যাদি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন বিএনপি নেতা আব্দুল্লাহ আল মিন্টু। তখন হাসনাত আব্দুল্লাহ শান্তভাবে এসব কথার উত্তর দেন এবং এক পর্যায়ে হাসনাত আব্দুল্লাহ এসব কথার উত্তর দেওয়ায় তার উপর চরম চটে যায় বিএনপির এই নেতা। বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সচেতন। তারা আর কোনো চাঁদাবাজ কিংবা বিদেশে যারা অর্থ পাচার করে এসব ব্যক্তিদেরকে ভোট দেবেন না। বিএনপির নেতা আব্দুল্লাহ আল মিন্টু তিনি নিজে একজন কুখ্যাত টাকা পাচারকারী। হাসনাত আব্দুল্লাহ নিজেই জানিয়েছে তিনি বিদেশে টাকা পাচার করেন। এছাড়াও শেখ হাসিনার বোন শেখ রেহানার সঙ্গেও তিনি ব্যবসা বাণিজ্য করেছেন এবং বিদেশে টাকা পাচার করেছেন। আবার বিদেশে তার নাগরিকত্ব থাকার কারণে আসলে বিষয়টি অন্যদিকে গড়িয়ে যায় এবং নতুন করে এসব বিষয় সামনে আসে।